নমস্কার। আজকে যাপন কথায় আমরা চলে এসেছি এমন একটি মানুষের সঙ্গে যিনি ফিনান্সিয়াল প্ল্যানিং করেন এবং তিনি তার মেন্টর। ওকে, তো তার পরিচয়টা তিনি নিজেই দেবেন। ফিনান্স জিনিসটা, টাকা পয়সা যদি খুব গোদা বাংলায় বলা যায়, টাকা তো আমাদের প্রত্যেকের জীবনে প্রতিটা মুহূর্তে ভীষণ ভীষণ জরুরি। সেটা ছাড়া এক পাও চলা যায় না। ওই জন্যই কথায় বলে মানি 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 সুইটার দ্যান হানি। তবে হ্যাঁ, এই হানিতে কিন্তু ডায়াবেটিসের বিপদটা নেই। আলাপুরে মিস্টার সুরজিৎ প্রামাণিক, নমস্কার। আপনাকে যাপন কথায় স্বাগত। আর আপনি আপনার পরিচয়টা নিজে দিন। আমি সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার, তার সাথে আমি একজন কর্পোরেট ট্রেনার এবং পার্সোনাল ফিনান্সিং মেন্টর হিসাবে কাজ করি। মোটামুটি আমার যদি অভিজ্ঞতার কথা বলেন এই পার্সোনাল ফিনান্স ফিল্ডে, মোটামুটি সেটা প্রায় 28 বছরে, এবং তার মধ্যে বিগত 12 বছর আমি এই পার্সোনাল ফিনান্সের ট্রেনিংয়ের উপরে কাজ করছি। স্যার, আমি ফার্স্টে আপনাকে জিজ্ঞেস করতে চাইব, পার্সোনাল ফিনান্স ম্যানেজমেন্ট সেটা কতটা ইম্পর্টেন্ট এবং সেটা কিভাবে করা যায়? ভালো প্রশ্ন এটা, যেটা আমজনতা কি ভাবে না ব্যাপারটা নিয়ে। বাট এই ভাবনা চিন্তাটা কেন প্রয়োজন, দুটো ডেটা আপনার সাথে শেয়ার করলে আপনি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম ডেটা বলছে ইটস অ্যাবাউট আমাদের পার্সোনাল ফিনান্সের একটা খুব ভালো দিক আমাদের ভারতের অর্থনীতি, যে আমরা ভারতীয়রা প্রায় আমাদের ইনকামে 30% সেভিং হ্যাবিট মেনটেন করে। দ্যাটস এ ভেরি গুড পার্সেন্টেজ ওয়ার্ল্ড ওয়াইড। কারণ পৃথিবীর অন্য কোনো দেশের লোকজন লং টাইম ধরে কনসিস্টেন্ট ভাবে এরকম 30% সেভিং হ্যাবিট মেনটেন করে না। খুব ভালো দিক। অন দি আদার হ্যান্ড, 2014 সালে ইন্ডিয়ান রিটায়ার্ড পিপলদের উপরে একটা সার্ভে হয়েছিল। সেই সার্ভে রিপোর্ট বলছে প্রত্যেক বছর ভারতে যতজন লোক রিটায়ারমেন্ট নিচ্ছে তাদের মধ্যে 51% ফার্দার এমপ্লয় দেমসেলভস জাস্ট টু মিট দেয়ার বেসিক হাউসহোল্ড এক্সপেন্ডিচার। ওকে, কেন এমন? যেখানে 30% লোক সেভিং হ্যাবিট মেনটেন করে পৃথিবীর একদম প্রথম সারিতে থাকছে, সেখানে রিটায়ারমেন্টের পরে ভারতীয়রা কেন আবার 51% লোকজন কাজ করতে বাধ্য হচ্ছে? এই ব্যাপারটা নিয়ে যখন আমরা ফার্দার স্টাডি করছি না, তখন যে রিপোর্টটা উঠে আসছে সেটা হলো এই পার্সোনাল ফিনান্স সংক্রান্ত ম্যাটারে আমাদের ভারতীয়দের লিটারেসি লেভেল, যেটাকে ফিনান্সিয়াল লিটারেসি বলা হয়, again statistics says around 27% Indians are financial literate. তার মধ্যে যদি আবার মেল ফিমেল অ্যানালাইসিস করা যায়, দেখা যাচ্ছে ভারতীয় মহিলাদের অবস্থা হচ্ছে অনলি 20% লিটারেসি লেভেল। ব্যাপারটা অনেকের কাছে মনে হবে যে এটা একটা ডেটা, এটা শুনে আমার লাইফে কি হবে, কি ইম্প্যাক্ট হবে? কোনো ইম্প্যাক্টই হবে না। যেমন আমাদের লাইফ চলছে, যেমন আমরা সংসার চালাচ্ছি, রান্না বান্না করছি, সেই করে চালিয়ে যাবো। বাট দেয়ার ইজ এ বিগ ইম্প্যাক্ট অফ দিস 20% ভারতীয় মহিলাদের লিটারেসি লেভেল। দেখা যাচ্ছে আজকের তারিখে ব্যাংক, পোস্ট অফিস, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স সবকিছু মিলিয়ে সামগ্রিকভাবে বহু হাজার কোটি টাকা ডিপার্টমেন্টে আনক্লেমড পড়ে আছে। কেন তারা আনক্লেমড পড়ে আছে? বিকজ সেই যে ওয়াইফের কথা বলছি বা যে মহিলার কথা বলছি, তার হাজবেন্ড বা তার বাবা হয়তো তার ক্যাপাসিটি অনুযায়ী বেস্ট সেভিং হ্যাবিট মেনটেন করে তাদের জন্য কিছু টাকা পয়সা জমিয়েছিলেন। বাট মানুষ তার কেউ অমর নয়, সে একদিন চলে যাবেন, তিনি হয়তো চলে গেছে। দেখা যাচ্ছে তিনি চলে যাওয়ার পর তার লিগাল হেয়ার বা নমিনি যারা আছে, যাদের কাজ ওই টাকাটাকে অ্যাক্সেস করে নিয়ে আসা, অধিকাংশ ক্ষেত্রে ভারতীয় মহিলারা ওটা জানেনই না কোথায় গিয়ে কি ফর্ম ফিল আপ করতে হবে, কার কাছে যেতে হবে, অবগত নয়। এবং এটা একটা মেজর কারণ যে ডিপার্টমেন্টে ওই আনক্লেমড অ্যামাউন্টটা পড়ে থাকছে। আর এর রুট কোথায় জানেন বলে আপনি একমত হবেন। চিন্তা করে দেখুন, আমাদের চারপাশে যে মহিলারা আছেন, অধিকাংশ ক্ষেত্রে মেজরিটি যখনই পরিবারের মধ্যে টাকা পয়সা রিলেটেড কিছু আলোচনা হয় বা তাকে যদি আমরা জিজ্ঞেস করি এটা তোরা কি পরিশ্রমে কোথায় রাখিস, তাদের একটা সাবলীল উত্তর হয়, ও তো উনি জানে। আর এই উনি জানেনের এফেক্টটাই হলো ওই বহু হাজার কোটি টাকা ডিপার্টমেন্টে আনক্লেম করেছে। শুধুমাত্র অনলাইনে গুগল করলেই দেখতে পাবেন ওই আনক্লেমড অ্যামাউন্টের পরিমাণটা কত হাজার কোটি টাকা, চমকিতে আরম্ভ করতে থাকে। তো এই যে ওভারঅল লিটারেসি লো বলেই ব্যাপারটা এরকম।
আমাদের একাডেমিক্স যেটা আমরা পড়াশোনা করেছি, কোথাও এই পার্সোনাল ফিনান্স নিয়ে কোনোদিন পড়াশোনা আমাদের লাইফে অন্তত হয়নি। এখন যারা নতুন ক্লাস 7-8 পড়ছে, আমার মেয়ের ক্ষেত্রেও দেখেছি, হ্যাঁ তাদের সিলেবাসে কিছু কিছু জিনিস টপিক আছে, দ্যাটস এ ভেরি গুড থিং, বাট আমাদের সময় ছিল না। ফলে এই পার্সোনাল ফিনান্সের বেশ কিছু বেসিক জিনিস আমাদের মাথাতে হ্যামারিং করে, এবং সেই ল্যাকিংটা লেগে গেছে। ওটাকে এডুকেট করার পরিবারের মধ্যে থেকে আমরা কারো গাইডেন্স পাচ্ছি না, আনলেস আনটিল আমরা কোনো এক্সটার্নাল ফোর্স থেকে বা এক্সটার্নাল প্রোগ্রাম অ্যাটেন্ড করে জিনিসগুলোকে নিজেকে এডুকেট করতে পারি। ফলে আমরা ইনভেস্টমেন্ট আর সেভিংস এর মধ্যে বেসিক পার্থক্যটাই বুঝি না। আমরা সেভিংস করে ভাবি আমরা ইনভেস্টমেন্ট করছি, আর ওয়াই আমাদের সেভিংস আর ইনভেস্টমেন্টের মধ্যে গ্যাপ আছে। এই ইনভেস্টমেন্টের প্রয়োজনটা কি, আর কত পার্সেন্ট রিটার্ন পেলে আমরা সেটাকে ইনভেস্টমেন্ট বলবো, এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটাই লোকজনের মধ্যে নেই। সবাই আমরা সেফটির পিছনে ছুটি, কিন্তু সেফটির সাথেও আমার জমানো টাকাটার পারচেসিং পাওয়ারটা কিন্তু ধরে রাখতে হবে। আর সেই পারচেসিং পাওয়ার ধরে রাখা মানে ইনফ্লেশনকে বিট করে আমাকে কিছু পজিটিভ রিটার্ন পেতে হবে। ঠিক, পরবর্তী সময় দেখা যাবে যে টাকাটা জমানো হচ্ছে, সেই টাকাটা যখন ম্যাচিউর করছে তখন গিয়ে কিন্তু সেই সুদের সঙ্গে এক্সপেন্সের সঙ্গে ম্যাচ করা যাচ্ছে। আর এখানে আরো পাবলিক একটা ভুল করে, যখনই তারা ইনফ্লেশন কনসিডার করে না, শুধুমাত্র গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড যে কনজিউমার প্রাইস ইনফ্লেশন যেটা, ওটাকে কনসিডার করে, যেটা অ্যারাউন্ড 5%, তবে 6% বা 7% এর ঢাকা রাখছি মানে আমার টাকা গ্রোথ হচ্ছে। বাট উই আর ইগনোরিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ আওয়ার লাইফস্টাইল ইনফ্লেশন। আপনি যদি গুগল করেন দেখবেন 2024 সালে একটা সার্ভে হয়েছিল, সেখানে বলা হচ্ছে 2023-এ ইন্ডিয়াতে এই লাইফস্টাইলের জন্য আমরা এক্সট্রা যে খরচা করি তার ইনফ্লেশন রেট হচ্ছে 6.4% অ্যাবাভ আওয়ার কনজিউমার প্রাইস ইনফ্লেশন। দুটোকে মেলান, টোটাল ইনফ্লেশন কোথায় গিয়ে থাকে? 10% ক্রস করে যায়। যতই আমরা ওয়েটেড অ্যাভারেজ করি, কস্ট কন্ট্রোল করি, আই ডোন্ট থিঙ্ক যে আমজনতা 10% এর নিচে তাদের হাউসহোল্ড এক্সপেন্ডিচারের গ্রোথকে আটকাতে পারছে। So unless and until return is more than 10%, ওটা ইনভেস্টমেন্ট গ্রেডই ভাবা উচিত না। So more than 10% রিটার্ন আমাদের নিড। হ্যাঁ, এটা নিয়ে হয়তো অনেকেই ভাববেন যে না না আমি তো এরকম কোনো খরচা করি না, তো আমি তো খুব বুঝে শুনেই খরচা করি। কিন্তু আপনারাও ভেবে দেখলে দেখবেন যে যেহেতু আমরা অনলাইনেই একদম বেশি জিনিসপত্র কেনাকাটা করি, হ্যাঁ জাস্ট একটা বোতাম টেপার অপেক্ষা। হ্যাঁ, কোনো সময় মনে হয় খাবার ইচ্ছা হলো, সেক্ষেত্রে আউট অফ বাজেট হয়ে যায়। যদি ক্যালকুলেট করে দেখা হয় সত্যি আউট অফ বাজেট, এবং সেই ইচ্ছাটা কিন্তু একবার যখন ওই ঘরে বসে টিভি দেখতে দেখতে বা মোবাইল দেখতে দেখতে ওই খাওয়াটা, ওটাতে একটা রিল্যাক্সেশনের পর্যায়ে পড়ে, সেটাও যে ওটা আউট অফ বাজেটে যাওয়ার একটা জায়গা বলা। আর এখন আমাদের জামা কাপড় কেনা বা এক্সট্রা অ্যাক্সেসরিজ কেনা, সেগুলো কিন্তু আর ওই আগে যেমন ছিল শুধু ওই পুজো পার্বণে বা পয়লা বৈশাখ বা পুজো এই সময় কেনাকাটা, এখন মানুষ রোজই কিনছে, প্রয়োজন হলে ঘুরতে গেলে একেবারে প্রয়োজনে অপ্রয়োজন। হ্যাঁ, তো এইগুলো কিন্তু মূল কারণ, তাই না? তো সেটা আনকন্ট্রোলেবল। একটা সময় আমরা বলতাম, যখন এই ক্রেডিট কার্ডের রং নামা ছিল, বলতে পারি প্লাস্টিক মানি, আমাদের খরচা বাড়িয়ে দিচ্ছে। বাট অন দি আদার হ্যান্ড, আজকের তারিখে এই যে আমাদের ইউপিআই পেমেন্ট সিস্টেম, এটা কিন্তু আমাদের খরচা আরো অনেক বাড়িয়ে দিয়েছে। ডেফিনেটলি অ্যাডভান্সমেন্টের জন্য আমাদের এগুলো ভাবতেই হবে, আমরা সেটাকে ইগনোর করতে পারি না। বাট অন দি আদার হ্যান্ড, প্রত্যেকটা ভালো দিকের হয়তো কিছুটা নেগেটিভ দিক আছে, তো এখানে আমাদের খরচাটা অনেকখানি বাড়িয়ে দিয়েছে। সো উই নিড টু হ্যাভ এ স্ট্রং কন্ট্রোল ওভার দ্যাট। আমাদের বিহেভিয়ারাল পার্টে অনেক কিছু মাথায় রেখে চলতে হবে। নিশ্চয়ই। আচ্ছা, এবার আমরা যেটা মানে জিজ্ঞেস করবো আপনাকে আমি, সেটা হচ্ছে যে দেখুন প্রত্যেকের, আপনি যেমন বললেন যে স্বাভাবিকই এখন হয়তো এই যুগের যে মেয়েরা, তারা মানে আমার তো মনে হয় অলমোস্ট সব মেয়েরাই আজকাল চাকরি বাকরি করে, একদম আধুনিক মেয়েদের আমি কথা বলছি, এই এরা যারা। কিন্তু তার কিছুদিন আগেও মহিলারা সেরকম সচেতন ছিলেন না, যেটা আপনি বললেন, আর তার ফলটা তো তাদের ভুগতেই হয়। কিন্তু সাইড বাই সাইড এখনকার যে শুধুমাত্র মেয়েদের
বলবো না, আমি সবাইকে ইন টোটাল আমি বলবো যে তারা কিভাবে প্ল্যান করলে তারা একটা গ্রোথ দেখতে পাবে। তারা কিন্তু নিজেদের কেরিয়ার ওয়াইজ গ্রোথটা করে যাচ্ছে এরকম নয়। এখনকার ছেলেমেয়েরা যথেষ্ট সচেতন, সে যে কোনো ফিল্ডে কাজ করুক, যে কোনো মাইনে পাক, লাখে পেতে পারে, হাজারে পেতে পারে, এনি মানে যে কোনো জবে তারা থাক, কিন্তু প্রত্যেকেরই একটা সেলফ আপলিফটমেন্টের একটা চেষ্টা আছে, ইচ্ছা আছে, এটা আমি দেখেছি। কিন্তু মুশকিল যেটা হয়, আমরা তো ফ্যামিলি তো একটা ইউনিট, তো একটা ফ্যামিলিকে রান করতে গেলে সেখানে ফ্যামিলি মানে হাজব্যান্ড ওয়াইফ, পরবর্তী সময় সন্তান এবং তার পড়াশোনা, এবং ধাপে 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 পরবর্তী সময় হায়ার এডুকেশন, এই সব জিনিসগুলো আসতে থাকে, সঙ্গে বৃদ্ধ বাবা মা, এই সবটা নিয়ে ফ্যামিলি, আমরা কোনোটাকেই বাদ দিতে পারি না। এবং তার সঙ্গে যে অ্যাসপেক্টস গুলো আসে, আমি একটা একটা করে আপনাকে জিজ্ঞেস করবো। আমি শুধু এই ফ্যামিলি মেনটেন করে একটা প্রপার গ্রোথ, ফিনান্সিয়াল প্ল্যানিং এর থ্রু গ্রোথ, সেটা কিভাবে করা যাবে সেইটা আপনি একটু বলুন। দেখুন, আমরা যখন মানুষের সাথে কথা বলি না, আমি তো বহু বছর এই প্রফেশনে রয়েছি, প্রচুর মানুষ তাদের পার্সোনাল ফিনান্স সংক্রান্ত অনেক সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি যতক্ষণ না ওই চুলে একটু পাক এসেছে 40-45, তার আগে কেউ এটার গুরুত্বই ফিল করে না। যখন এই 45 বছর হয়ে গেল, দেখছে আমার হাতে আর 15টা বছরের চাকরি আছে কিন্তু সেভাবে তো পারপাস ক্রিয়েট হচ্ছে না, তখন তার ভাবতে চিন্তা শুরু হয়। অনেকে আবার 50-এর পরেও আছে। তো এইখানেই গোড়ায় গলদ। যেহেতু আমাদের এই লাইফে পার্সোনাল ফিনান্স এডুকেশনটা নেই, আমরা জীবনে ঠেকে শিখছি যে আমার টাকা জমানোটা কম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ম্যাচ করবে, তখন তারা আমাদের কাছে আছে। বাট এই এডুকেশনটা থাকলে সে মানুষটা ফিল করতো তার ক্যারিয়ারের প্রথম দিনের যে রোজগার, সে হয়তো টিউশন করে 1000 টাকা মাইনে পাচ্ছে মাসে, সেই 1000 টাকার মধ্যে থেকেও সে যদি 100 টাকা জমা করে একটা হ্যাবিট রাখতে পারতো, যেটা হয়তো সে বিগত 60 বছরে, সে বিগত 30 বছর বা 40 বছরের হ্যাবিট, এটাই কিন্তু তার লাইফে অনেক চেঞ্জ এনেছে। এক মাইন্ডসেট, সে তখন 1000 টাকা রোজগার করে 100 টাকা জমাচ্ছে, কালকে যখন সে 10,000 করবে, 1000 টাকা করবে, 20,000 করলে 2000 টাকা করবে, একটা ফিক্সড মাইন্ডসেট থাকে। মাইন্ডসেটটা ইজ এভরিথিং। আচ্ছা, এবারে আমি বলবো যে ধরুন আমি খুব লোয়ার ইয়ে থেকে শুরু করছি, কারণ সবসময় আমরা একটা হায়ার সাইডে চলে যাই। যাদের ইনকাম বেশি তাদের পক্ষে ম্যানেজ করাটা আমার মনে হয় সুবিধা, কিছুটা হলেও সুবিধা। কিন্তু যাদের ইনকাম কম, এমনও তো অনেক পরিবার আছে, ধরুন যাদের ইনকাম, আমি ধরে নিলাম আমাদের এখানে যেরকম ফিনান্সিয়াল স্ট্যাটাস, তাতে আমি ধরে নিলাম 15,000 20,000 এরকম মাইনেতেও কিন্তু ছেলে মেয়েরা চাকরি করে তারা সংসার করছে। তারা কিভাবে ম্যানেজ করবে? তাদের কিন্তু ছেলে মেয়েদের পড়াতেও হচ্ছে, হ্যাঁ টাফ, কিন্তু করতে তো হচ্ছে। আবার সঙ্গে সঙ্গে তাদের সেভিংস করতে হবে, তারা কিভাবে সেভিংসটা করবে? এখানে যেটা বলবো, একদম ঠিক কথা আপনি বলেছেন। মানুষ এমন তো আছে যে মাঝখানে 5,000 টাকা রোজগার করছে, সেও চেষ্টা করে 5,000 টাকার মধ্যে 500 টাকা বাঁচানো। আবার যে মানুষটা মাঝখানে 5 লাখ, একদম মাঝখানে যে মানুষটা 5 লাখ টাকা রোজগার করছে, সেও বাঁচায়। হ্যাঁ, যে 5 লাখ টাকা রোজগার করে তার ইনভেস্টেবল সারপ্লাসের শতাংশটা অনেক বেশি, কিন্তু যে 5,000 টাকা রোজগার করছে বা 10-12,000 টাকা রোজগার করছে, তার লাইফহুড মেনটেন করার পর ইনভেস্টেবল সারপ্লাস এমনটা কম হবে। নো। তো যখনই আমরা কোনো মানুষের হ্যান্ড হোল্ডিং করি, whoever he is or she is, প্রথমেই বলি আপনি আপনার নিজের বাজেটিংটা করেন, যে আমি কত টাকা রোজগার করছি, কত টাকা খরচা হচ্ছে, এবং তার সাথে ডু ইউর ফিনান্সিয়াল গোল সেটিং। মানে আমি আমার লাইফে হয়তো ছেলে মেয়েকে একটা জায়গায় পড়াশোনা করাতে চাইছি, তো আজকের তারিখে সেই পড়াশোনার কস্ট কত, আজ থেকে 16 বছর বাদে হয়তো সেই অ্যাকচুয়ালি আমাকে পেমেন্টটা করতে হবে, কনসিডারিং তার বাচ্চার বয়স 2 বছর, তাহলে আজ থেকে 16 বছর বাদে সেই এডুকেশনটা তাকে প্রোভাইড করতে গেলে আজকের তারিখে কত খরচা আপনি আগে ক্যালকুলেট করুন। নাও from that figure and considering inflation of that education,
আমরা মোটামুটি কিন্তু একটা টেন্টেটিভ টার্গেট ফিগার ওনার জন্য সেট করে দিতে পারি যে আপনাকে এই ফিগারটাতে পৌঁছাতে হবে বাই নেক্সট 16 ইয়ার্স। এবার আপনার কাছে লামসাম থাকলে লামসাম দেবেন, নাহলে মাসে মাসে রোজগার করা টাকা থেকে কিছুটা মেনটেন করবেন বসতে, যেটা আমরা এসআইপি মাধ্যমে বলি। তো এই গোল ফিগারটা যখন তিনি জানতে পারবেন তখনই কিন্তু তার পক্ষে এটা বোঝা সম্ভব তার কত টাকা পার মান্থ ওই পারপাসে সরাতে হবে। তাহলে ওই সরলটা আমার নিড, তাহলে আমাকে আজকের ঘর সংসারের খরচা এবং ভবিষ্যতের এই যে নিড, এই দুটোর মধ্যে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। অত্যাধিক হায়ার এক্সপেকটেশন লাগলে চলবে না, তাকে বুঝতে হবে আমার যা রোজগার তার মধ্যে থেকে তো ম্যানেজ করতে হবে। সো আই ক্যান থিঙ্ক এখন যেমন তাকে হয়তো বাইরে পাঠাবো, আর যদি মনে হয় বাইরে পাঠাবোই তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে বাকি সেইভাবে তার ইনকাম রোজের কথা ভাবতে হবে। যদি সেটা পয়েন্ট যেগুলো মানুষজন যদি একটু আর্লি স্টেজে বুঝতে পারে তাহলে তার ফিউচারটা বেটার, লাইফটাও অনেক বেশি উইদিন দ্যাট স্যালারি সে কিন্তু একটু বেটার লাইফ ভবিষ্যৎ লিড পেতে পারে। ঠিক। এবারে আমি বলবো যে আমরা একদম বেসিক ব্যাপারটা আলোচনা করলাম। এবারে আসি আমরা এসআইপি। আপনি বললেন এসআইপি তো বিভিন্ন রকমের এসআইপি হয়, হাই রিস্ক, মিড রিস্ক, লো রিস্ক এসআইপি হয়। তো কোন এসআইপি তে এই ধরনের মানুষরা কোন ধরনের এসআইপি তে ইনভেস্ট করবে? প্রথম কথা, এসআইপি ধরন না, এসআইপি একটা প্রসেস অফ ইনভেস্টিং। ব্যাংকে যেমন রিকারিং ডিপোজিট আমরা করি, ঠিক তারই রিপ্লিকা আমাদের এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আমরা যেটাকে এসআইপি। নাও এসআইপি রিস্কি না লো রিস্কি, এই যে ক্যাটাগরিজেশন আপনি বলছেন সেটা ডিপেন্ড করে আমি এসআইপিটা কোন ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড স্কিমে করছি। তো আজকের তারিখে মোটামুটি যদি আপনি ক্যাটাগরাইজেশন দেখেন, ডিফারেন্ট মিউচুয়াল ফান্ডে প্রায় 50 রকম ডিফারেন্ট মিউচুয়াল ফান্ড স্কিমস আছে, বাট এসআইপি ইজ মোস্টলি এফেক্টিভ ফর ইকুইটি ক্যাটাগরি স্কিমের জন্য, যেখান থেকে আমরা লং টার্মে গ্রোথটা পেতে চাইছি এবং ওভার দ্য পিরিয়ড আমার কস্ট অ্যাভারেজিংটা হবে। তো এটা ইকুইটির জন্য বেস্ট সুইটেবল ওয়েলথ ক্রিয়েশন। নাও অন দি আদার এন্ড, যদি কারোর একটা মানুষের রিস্ক অ্যাপেটাইটও ম্যাটার করে, তো রিস্ক অ্যাপেটাইটের উপরে বেস করে আমরা তাকে কোন ধরনের মিউচুয়াল ফান্ডে তিনি এসআইপি করবেন উইদিন ইকুইটি সেগুলো আমরা জাজ করার চেষ্টা করি। তো যেখানে যদি বলি মানুষটা হ্যাঁ নর্মাল, সে একটা স্ট্যান্ডার্ড রিস্ক অ্যাপেটাইট মেনটেন করে, অ্যাগ্রেসিভলি আমি বলবো, কারণ লং টার্মে মিউচুয়াল ফান্ডে যদি কেউ ইনভেস্টমেন্ট করে সেখানে কনজারভেটিভ বা ভয় পাওয়ার কিছু নেই, সে যে রিটার্নটা আমাদের সেই ইকোনমি থেকে পাওয়া উচিত সেটা পাবে। সো ইন দিস রিগার্ড বেস্ট এফেক্টিভ হচ্ছে মিড এন্ড স্মল ক্যাপ ক্যাটাগরি এসআইপি গুলো, কারণ তাতে ভলাটিলিটি বেশি হয় এবং যত বেশি ভলাটিলিটি থাকবে ওভার দ্য পিরিয়ড এসআইপি তে আমার ল এর কারণে আমার অ্যাভারেজিংটা লো হতে থাকে, তো বেনিফিটটাই বেশি পাবে। অন দি আদার হ্যান্ড যে মানুষটা হয়তো একটু কনজারভেটিভ, এতখানি ভলাটিলিটি চাপ হয়তো তিনি নিতে পারবেন না, বা তার রিস্ক অ্যাপেটাইট অ্যানালাইসিস করে তাকে হয়তো আমরা পেয়েছি কনজারভেটিভ বা মডারেট কাইন্ড অফ থিং, তখন তাকে আমরা বলতে পারি যে আপনি মিড এন্ড স্মল ক্যাপে না গিয়ে আর কাজ করুন, আপনি লার্জ ক্যাপে বা মাল্টি ক্যাপে সেট করুন। সো ডিপেন্ডিং অন হিজ রিস্ক অ্যাপেটাইট, যদি কনজারভেটিভ হয় তাহলে এগুলোতে আমরা করবো। বাট মনে রাখতে হবে এই যে পার্টটা আমরা আলোচনা করলাম এসআইপি এর মাধ্যমে ওয়েলথ ক্রিয়েশন, সেখানে কিন্তু মিনিমাম 5, 7, 10 এই ইয়ারে কথা বলছি, তবে কিন্তু ইকুইটি মাধ্যমে এসআইপি না গেলে গ্রোথের বেনিফিট নাই পাবো না। আর যদি কারোর মনে হয় আমাকে 3 বছরের মধ্যে কোনো একটা কর্পাস ক্রিয়েট করতে হচ্ছে, তার জন্য আমি কন্ট্রিবিউট করছি এসআইপি এর মাধ্যমে, ডেফিনেটলি করা যেতে পারে। বাট সেক্ষেত্রে কিন্তু ইকুইটি এসআইপি না, ইকুইটি স্কিম না, সেক্ষেত্রে কোনো তার প্রয়োজন অনুযায়ী ম্যাচ করে ডিফারেন্ট টাইপের ডেট ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড স্কিম আছে, সেখানে আমরা কর্পাসটা অ্যাকুমুলেট করতে হবে। সো অবজেক্টিভ এবং তার রিস্ক অ্যাপেটাইট তার উপরে ডিপেন্ড করে তার ইনভেস্টমেন্টের বাস্কেটটা ফাইনাল করতে হবে। বেশ, ঠিক আছে। আমি আরেকটা যেটা মানে খুব ডিফারেন্স আমি দেখেছি, যে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি হন, হ্যাঁ, তাদের কিন্তু একটা অন্যরকম মাইন্ডসেট থাকে। আপনি প্রফেশনে আছেন, আপনি অনেক বেশি ভালো জানেন, এটা আমার অবজারভেশন। আর যারা প্রাইভেট সেক্টরে থাকে সবসময় তাদের একটা, আর এখন যেহেতু চাকরির বাজার সেটা যথেষ্ট মানে ভালো আমরা বলতে পারি না, আর সবসময় সবাই একটা সেফ সাইডে থাকার চেষ্টা করে। কিন্তু দুজনের এই দুটো ক্যাটাগরির মানুষের যে জমানোর এই যে ইনভেস্টমেন্ট বলো আর সেভিংস বলো, এই দুটো ব্যাপারেই এদের কিন্তু
দৃষ্টিভঙ্গিটা আলাদা। True. হ্যাঁ, তো এখানে কিভাবে চেঞ্জ করলে কি কি চেঞ্জ আনা দরকার? আহ, আপনি ফার্স্টে গভর্নমেন্ট এমপ্লয় নিয়ে বলুন, তারপরে প্রাইভেট সেক্টরে। দেখুন, একটা জিনিস তো কমন, যে একটা মানুষ যখন তার ফিনান্সিয়াল গোল অ্যানালাইসিস করে, তার ছেলে মেয়ের হায়ার এডুকেশন, তাদের বিয়ে শাদী খরচা বা তার নিজের রিটায়ারমেন্ট, তখন কিন্তু সেই মানুষটার গোলটা তার পার্সোনাল, সে সরকারি চাকরি করে না প্রাইভেট চাকরি করে তার উপরে ডিপেন্ডেন্ট নয় আমি বলবো, কারণ গোলটা তার নিজের ডিজায়ারের ব্যাপার। এবার প্র্যাকটিক্যালি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যারা গভর্নমেন্ট সার্ভিস করেন, তার যেহেতু গভর্নমেন্টের বেশ কিছু মানে এমপ্লয় বেনিফিট গুলো পান, ফলে তারা ওখানে একটু ডিভোটেড থাকেন যে চলো ওটা হচ্ছে। অন দি আদার হ্যান্ড প্রাইভেট সেক্টর এমপ্লয়ীদের কিন্তু সেরকম কোনো স্ট্রাকচারাল সেভিংস এর জায়গা থাকে না, সেরকম তারা এই জায়গাটা অনেকটা নেগেট থাকে। সেক্ষেত্রে তাদের জন্য এই পার্সোনাল ফিনান্সটা আরো এক ধাপ ইম্পর্টেন্ট হয়ে পড়ে, রাইট? তো টাকা জমানোর যেমন আরেকটা দিকও আমাদের ভাবতে হবে, গভর্নমেন্ট এমপ্লয়ি যিনি তিনি গভর্নমেন্ট ওরিয়েন্টেড যে জায়গাগুলো আছে সেখানে জমাচ্ছেন, বাট যেহেতু গভর্নমেন্ট ওরিয়েন্টেড অ্যাকোমোডেশন, তার রেট অফ রিটার্নটাও কিন্তু কম হয়, মোটামুটি পিএফটিএফএ 7.5 এটা ওভার দ্য পিরিয়ড আরো ডিক্রিজ হচ্ছে। সুতরাং সেখানে কিন্তু ওই জায়গার মধ্যে থেকে প্রোভাইডার সে যদি এনপিএস করে, এনপিএস কিন্তু একটা ভালো দিক, গভর্নমেন্টের মধ্যে থেকেও এনপিএস এর মধ্যে থাকা একটা ভালো দিক, কারণ সেখানে একটা গ্রোথের জায়গা আছে, which is very close to mutual fund, almost 90% আমি সেমই বলবো, জাস্ট প্রাইভেট আর গভর্নমেন্ট রেট অনেক ডিফারেন্স। নাও যিনি প্রাইভেট এমপ্লয়, তার যেহেতু ওরকম স্ট্রাকচার ব্যাপারটা নেই, তাহলে ঠিক একই রকম ভাবে গভর্নমেন্ট এমপ্লয়ি মতন প্রাইভেট এমপ্লয়িকে তার এমপ্লয়মেন্টের শুরুর দিন থেকে ওই টাকা জমানোর ব্যাপারটা কিন্তু সিরিয়াসলি ভাবতে হবে। ইম্পর্টেন্ট কিন্তু দুজনের কাছে। মানে এটা এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, কোন একটা ছেলে বা মেয়ে যখন তার কেরিয়ার শুরু করছে তখন সে তো সিঙ্গেল, হ্যাঁ মানে এক্সপেক্টেডলি সিঙ্গেল, সেই সময় অনেকেরই মাথায় থাকে আমি এখন লাইফটাকে এনজয় করবো। হ্যাঁ মানে মোস্টলি, সবার যে হয় এরকম নয়, কিন্তু মোস্টলি এটা আমি দেখেছি যে তখন লাইফটা এনজয় করবো, জমানোর চিন্তা ভাবনা দূর দূর পর্যন্ত থাকে না মাথার মধ্যে। কিন্তু আইডিয়ালি একদম ফার্স্ট ইনকাম থেকে এই চিন্তাটা মাথার মধ্যে ঢুকে যাওয়া উচিত যে আমার এনজয়মেন্ট থাক, সবকিছু থাক, কিন্তু তার সাথে সাথে আমি প্র্যাকটিসটা আমার ফার্স্ট স্যালারি দিয়ে শুরু করি। সেটা আপনি বলুন একটা ছেলে বা মেয়ে, আমি যেহেতু স্যালারি স্ট্রাকচার আমরা সবাই জানি, তার জীবনের শুরুতে নর্মাল একটা গ্রাজুয়েট ছেলে বা মেয়ে, সে হয়তো 20-25 হাজারের একটা চাকরি শুরু করলো, সে তার সবকিছু মেনটেন করে সে কতটা পার্সেন্টেজ তার খরচের জন্য রাখতে পারে, কতটা পার্সেন্ট সে ইনভেস্ট করতে পারে। আমি এইটাও বলবো যে যেহেতু সে তখন সিঙ্গেল, তার কিন্তু খরচের চাপ বেশিরভাগ ক্ষেত্রে তার খরচের চাপ কম, তার ইনভেস্টমেন্ট বা সেভিংস এর সুযোগটা বেশি। তো এই ব্যাপারে আপনি একটু আলোচনা করুন। এরকম প্রচুর মানুষ আমাদের কাছে আসেন যারা কোনো ম্যারিড নয়, সিঙ্গেল আছে, বাবা মা হয়তো তার সংসারের অনেকখানি খরচা টেনে দিচ্ছে, বা হয়তো তাদের ফ্যামিলিতে কোনো একটা পেনশন ইনকাম আছে যেটা দিয়ে একটা পোর্শন চলে যাচ্ছে। এই মানুষগুলোকেও এই ব্যাপারটা ভাবতে হবে, বুঝতে হবে যে পার্সোনাল ফিনান্সের নিড সবকিছু কিন্তু সেখান থেকেই আসবে। সে যদি নিডটা ফিল করে বা আমরা তাকে নিডটা ফিল করাতে পারি, তাহলে দেখতে পাবো সে তার রোজগারের প্রায় 50% কিন্তু জমাতে পারছে। যতদিন পারছি, যতদিন আমার লাইফে সেই কমিটমেন্ট গুলো চলে আসছে, যতখানি পারি জমিয়ে পারপাসটা ক্রিয়েট করে। প্রলোভন তো থাকবেই যে আমি কিছু একটা বাইক কিনি, একটা ফোন কিনি, প্রলোভন গুলো থাকবে, এগুলোর উঠতে কেউ নয়, আমরা মানুষ তো, আর রোজগার করছি কেন বা খরচা করবো না কেন বা এনজয় করবো না। বাট অন দি আদার হ্যান্ড পার্সোনাল ফিনান্সের ইম্পর্টেন্সটা যদি সে ফিল করে, বোঝে, তাহলে সে বুঝবে এই লং টার্মের ইনভেস্টমেন্ট হ্যাবিটটাকে কিন্তু একটা লং টার্ম বেনিফিট আছে, খুব ভালো বেনিফিট পাওয়া যায়, খুব ভালো বেনিফিট পাওয়া যায়। এবার যখন সে মানুষটা দেখলো না এবার তার রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে, খরচা বেড়ে যাচ্ছে, কিছু হিসেবে সে কমিয়ে দিল। কিন্তু যে একবার এই এসআইপি 5-7 বছর পেয়ে যাবে না,
আমি জোর করায় বলতে পারি সে আর চাইবে না বন্ধ করতে, সে বলবে আমি খরচা কমাবো কিন্তু তবু এটা মেনটেন করবো। ঠিক। আচ্ছা, আহ, আমি এবারে আপনাকে বলবো যে এই যে ধরুন যারা অনেকটা হায়ার লেভেলে আছেন, স্বাভাবিক চাকরিজীবীর সমাজটাই তো বেশি আমাদের সমাজে। তো ধরুন যারা ল্যাক্সের ওপরে যারা আর্ন করছেন তাদেরও তো সমানভাবে সেভিংস এর দরকার। লাইফস্টাইল অনুযায়ী খরচ হয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় মানে হঠাৎ কোনো চ্যালেঞ্জ চলে এলো, সেখানে হয়তো ল্যাক্স ল্যাক্স বেরিয়ে গেল। যেমন কোভিড আমাদেরকে যে কি শিক্ষা দিয়ে গেছে, ঠিক কি শিক্ষা দিয়ে গেছে। তো এইসব চ্যালেঞ্জেস গুলো মেট আপ করার জন্য মানে তারা কিভাবে তৈরি থাকবেন। ধরুন একটা আহ, আমি আমি 1 লাখ থেকে শুরু করি না, হ্যাঁ 1 লাখে আমি করলাম, কেউ ধরুন লাখ টাকা মাসে আর্ন করছে, তো তার মানি ম্যানেজমেন্টটা, ইনভেস্টমেন্ট, মানি ম্যানেজমেন্ট সে কিভাবে করবে। সবাই আমি এখানে বলবো যে যখনই আমরা কারোর পার্সোনাল ফিনান্সে হ্যান্ডলিং করছি, সবার আগে তাকে আমরা যেটা বলি যে ইউ মাস্ট কিপ এ প্রভিশন ফর ইউর এমার্জেন্সি ফান্ড। কতখানি এমার্জেন্সি ফান্ড? হয়তো যে মানুষটা 1 লাখ টাকা রোজগার করছে তার সংসারে খরচা হচ্ছে ফর এক্সাম্পল হয়তো 60,000, তাহলে 7,000 টাকা যদি মাসে হয় তাহলে আমার 6 মাসের হাউস হোল্ড এক্সপেন্ডিচার উইথ কমিটেড সেভিংস। আচ্ছা, হাউস হোল্ড এক্সপেন্ডিচার এখন আমার দৈনন্দিন বাজার খরচা তো এগুলো তো লেগেই আছে, তার সাথে প্রত্যেক মাসে তিনি হয়তো কিছু ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পে করেন, কিছু তার রেকারিং ডিপোজিট আছে, এগুলো তো তার ইএমআই আছে, এগুলো কমিটেড সেভিংস এর পার্ট, সেটা হয়তো আরো 10,000 টাকা। তাহলে 60 আর এদিকে আরো 10, 70, এই 70,000 ইন্টু তার 6 মাস, তাহলে এটা মিনিমাম তার এমার্জেন্সি কর্পাস মেনটেন হবে। প্লাস সেই ফ্যামিলিতে যদি কোনো মেডিকেল ইস্যু থাকে বা কারোর হয়তো সিনিয়র বাবা মা রয়েছেন যিনি কোনো রেগুলার মেডিকেশনের মধ্যে আছেন, হঠাৎ করে করে মেডিকেল এসে হসপিটালাইজেশনের প্রয়োজন হতে পারে, তাহলে তার জন্য আরো কিছু ফিগারটা ধরে সেই বাফারটা ক্রিয়েট করে আগে ওটাকে সরিয়ে রাখতে হবে। ওটা কখনোই আমার ইনভেস্টমেন্টের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি আগে এটা তারপর ইনভেস্টমেন্ট। একদম এটা নাহলে আমি ইনভেস্টমেন্টের ঘর বানিয়ে চলেছি লং টার্মের কথা ভেবে, আর হঠাৎ করে আমার কোনো এমার্জেন্সি হলো, আমাকে ওই ইনভেস্টমেন্টটা ভাঙিয়ে নিতে হলো, দেখবো ওখানেও আমার লস হয়ে গেল। এক্স্যাক্টলি। তো এই যে এই মানে কোভিড যেহেতু আমাদেরকে এত বড় শিক্ষা দিয়ে গেছে, সেটা তো একটা মানে সেই কারণেই এই কোয়েশ্চেনটা বোধহয় এখন বেশি মানুষের মধ্যে ঘুরে ফিরে আসে। আরেকটা যেটা বলবো যে হেলথ ইন্স্যুরেন্স অনেক ধরনের হয়, একদম হ্যাঁ, আবার ইন্স্যুরেন্সের কোয়েশ্চেনটা করতে পারি। আচ্ছা আচ্ছা, ইন্স্যুরেন্স আজকাল আমরা দেখি অনেক রকমের হবে। লং টার্ম মানে ভেরি লং টার্ম, 32-35 ইয়ার্স ধরেও চলছে, যেখানে ক্যাশব্যাক ব্যাপারটা থাকে, আর সেগুলো বেশ ভালো স্কিম। আবার ধরুন 12 বছর, 11 বছর এরকম ধরনের টার্মের ইন্স্যুরেন্সও আসে। কোন ইন্স্যুরেন্স গুলো চুজ করলে, আবার আজকাল তো এটাও ইয়ে হয়েছে যে বাজারে চালু আছে যে বাচ্চাদের পড়াশোনার জন্য ইন্স্যুরেন্সের এক ধরনের ইন্স্যুরেন্স চালু হয়েছে, যেটাতে তাদের হায়ার এডুকেশনটাকে মিট আপ করা যাবে। এই যে আমরা যখন ফিনান্সিয়াল প্ল্যানিং নিয়ে কথা বলছি, তখন এই ইনভেস্টমেন্টটাকে, এই ইন্স্যুরেন্সটাকে ইনভেস্টমেন্টের পার্ট হতে পারে, মানে আপনি কিভাবে সেটাকে বলবেন। দেখুন, আমরা তো এই পার্সোনাল ফিনান্স স্টুডেন্ট, তো আপনি যত পার্সোনাল ফিনান্স স্টুডেন্টের সাথে কথা বলুন না কেন, বিশেষ করে সিএফপি বা যারা রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, তারা দেখবেন সবাই একটাই কথা বলবে, নেভার এভার মিক্স ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স। দুটোকে একদমই মিক্স করা উচিত নয়, দুটো আলাদা আলাদা ভার্টিকাল। যখনই আমরা ইন্স্যুরেন্সের কথা বলছি, ওটা টিপিক্যাল ইন্স্যুরেন্সই হবে, যেখানে আমি কোনো কিছু ফেরত পাওয়ার আশা রাখবো না। প্রচুর মানুষ এরকম করেন, আমি 20 বছর ধরে প্রিমিয়াম পে করে যাব লাইফ ইন্স্যুরেন্সের, আর আমি যদি চলে না যাই তাহলে আমার পরিবারের লোক কিছুই পাবে না, বা আমি কিছুই পাবো না, আমার পুরো টাকাটাই লস হয়ে গেল।
তারা একটা বেসিক জায়গা ভুল করে। কি করেন জানেন তো? সে মানুষটা হয়তো, আমি বলেছি তাকে হয়তো তার এজ অনুযায়ী, তার টার্ম অনুযায়ী তার হয়তো ফর এক্সাম্পল 1 কোটি টাকা সাম ইনশোর্ডের জন্য, লাইফ সাম ইনশোর্ডের জন্য তার প্রিমিয়াম হচ্ছে মাস গেলে 20,000 টাকা, বছরে 20,000 টাকা, right? 20,000 টাকা দিলে সে 1 কোটি টাকার একটা কভারেজ পেয়ে যাচ্ছে। অন দ্য আদার এন্ড, সেই মানুষটি যদি মনে করে আমি এই প্রিমিয়ামটা আগামী 20 বছর ধরে দেবো এবং তারপরে আমি টাকাটা ফেরত পাবো, টেকনিক্যালি কিন্তু এই 20,000 টাকা প্রিমিয়ামটাই জাম্প করে যাবে, বেড়ে যাবে। ইন্স্যুরেন্স কোম্পানি কি করবে প্র্যাকটিক্যালি? সেও কিন্তু আমার ওই মনে করুন হয়তো সেটা 30,000 টাকা হচ্ছে ফর এক্সাম্পল, আমি কোনো ক্যালকুলেশন না করি, জাস্ট জিনিসটা বোঝানোর জন্য বলছি। এবার তাকে আমি হয়তো বললাম আমি 30,000 করে জমা, সে বছরে 30,000 করে দিচ্ছে, সে 20 বছর সে 30,000 ইন্টু 20 ইন্টু একটা ফিগার দিল। এবার ইন্স্যুরেন্স কোম্পানি কি করবে? যখন তিনি পলিসিটা নিয়েছেন, তার ওই 30,000 টাকার মধ্যে থেকে 20,000 টাকা দিয়ে কিন্তু তার সেই টার্ম প্ল্যানে যোগান্ত হয়ে গেলে, যেটাকে আমরা মর্টালিটি রেট অনুযায়ী মর্টালিটি চার্জেস করবো, টার্ম প্ল্যানে বেরিয়ে গেল, ওটাই টার্ম প্ল্যানের খরচা। বাকি 10,000 টাকা তারা কি করবে ডিফারেন্স অ্যামাউন্টে? তারা মোস্টলি ওই গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোন স্কিমে তারা টাকাটা জমাবে, যার রিটার্ন হয়তো 6%, 6.5%, এবং ওভার দ্য পিরিয়ড আমাকে বলবে 20 বছর বাদে এই আপনি এত বছর এত প্রিমিয়াম দিয়েছিলেন, দিন আপনার প্রিমিয়ামের টাকাটা একটা আপনাকে রিফান্ড অ্যামাউন্ট করলো। বাট ওই যে টাকাটা আমি ফেরত পেলাম, তো আমার এক্সট্রা কন্ট্রিবিউশন থেকেই কর্পাসটা ক্রিয়েট হয়েছে 6%, 7% রেটে গ্রো করে। Now the basic question is that আমি যদি ইনভেস্টমেন্ট আর ইন্স্যুরেন্সের জগৎটাকে দুটো আলাদা করে জানি, আমি যদি বুঝি যে আমার ইনভেস্টমেন্ট মানে ইনফ্লেশনকে বিট করে কিছু পজিটিভ রিটার্ন যেটা মিউচুয়াল ফান্ডের জগৎ থেকে পাওয়া সম্ভব, তাহলে আমি ওই 10,000 টাকা মিউচুয়াল ফান্ডের লং টার্মে 12% বা এরকম কোনো রিটার্ন এক্সপেকটেশন যাব, যেটা আমার এক্সট্রা বেটার পারপাস ক্রিয়েট করবে। টার্ম প্ল্যান আমার ফার্স্ট রিকোয়ারমেন্ট, আমার লাইফকে প্রোটেকশন দিচ্ছে, মানে আমি চলে গেলে আমার পরিবারের যে ফিনান্সিয়াল লসটা হবে সেটা একটা সাপোর্ট দেবে, এটা বেসিক রিকোয়ারমেন্ট। তার সাথে হেলথ ইন্স্যুরেন্স, এই দুটো হলো বেসিক। না, এখানে আমি আরো একটা কথা আপনাদের মারফত বলতে চাইবো। অনেকে ভাবেন যে আমি টার্ম প্ল্যান যে নেবো, আমার সাম ইনস্যুর কত টাকার হবে। খুব একটা সহজ এক্সাম্পল দিয়ে আম জনতার জন্য বুঝিয়ে দিচ্ছি, যেটা আপনারা হিসাব করে চলবেন নিজের মতন করে। সে আমি আমার পরিবারের হয়তো একমাত্র আর্নিং মেম্বার, বাড়িতে আর কোনো আর্নিং মেম্বার নেই। আমি আমার পরিবারের মাস গেলে হয়তো খরচা হচ্ছে 50,000 টাকা ঘর সংসার চালাতে। আমি কর্পোরেট ট্রেনার হিসেবে প্রচুর জায়গায় ট্রাভেল করি, সে আমাকে কোন একটা অ্যাসাইনমেন্ট নিয়ে 15 দিনের জন্য আমাকে অন্য একটা সিটিতে যেতে হবে। তাহলে আমি বাড়িতে আমার মা বা আমার ওয়াইফের হাতে কত টাকা দিয়ে যাবো? এই 15 দিনের একটা খরচার ব্যবস্থা করে দিয়ে যাবো, রাইট? তো 25,000 টাকা। যদি 1 মাসের জন্য যাই 50,000 টাকা, যদি 6 মাসের জন্য যাই 3 লাখ টাকা, 1 বছরের জন্য গেলে 6 লাখ টাকা। আমি কত দিয়ে যাব? আমি গেলাম আর ফিরলাম না। সো দ্যাট ইজ দ্য ক্যালকুলেশন অফ আমাদের টার্ম প্ল্যানে কত সাম ইনস্যুরেন্স করে। জেনারেলি মানুষটা যা রোজগার করে এবং আগামী যতগুলো বছর তার রোজগার বাকি আছে, ওই পিরিয়ডটা হাউস হোল্ড এক্সপেন্ডিচার একটা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করা যায়, ক্লোজ ফিগার, যাতে অন্তত ফিনান্সিয়াল লসটা সামনে পাওয়া যায়। দেখে এগুলো কোনো ফিনান্সিয়াল গাইডের সাথে কথা বলে তারা এগুলো টেকনিক্যালি ক্যালকুলেট করে হেল্প করতে পারে। আচ্ছা, আমাকে এবারে বলুন যে বেস্ট মিউচুয়াল ফান্ড স্কিম, এটা কি একটা মিথ? ডেফিনেটলি বেস্ট মিউচুয়াল ফান্ড বলে কিছু হয় না, ব্যাপারটা অনেকটা এরকম। অনেকে এটা বলেন, এই টার্মটা ইউজ করেন খুব, সেই জন্য আমি মানে কখনোই বেস্ট মিউচুয়াল ফান্ড বলে কিছু হয় না, অল আর বেস্ট, কেউ খারাপ না। সে ফর এক্সাম্পল, আপনি যদি কোনো ওষুধের দোকানে গিয়ে বলেন দাদা আমাকে একটা ভালো ওষুধ দিন, দোকানদার কি বলবে? বলে আমার কাছে সবই ভালো ওষুধ, কোনো খারাপ ওষুধ নেই, কোনটা দেবো, আপনার কি হয়েছে বলুন। মানে সে জিজ্ঞেস করবে আমার কোনটা লাগবে, আমার কোনটা, আমার কি হয়েছে, অ্যাজ পার রিকোয়ারমেন্ট। আমার অ্যাসিডিটি হয়েছে তার ওষুধ লাগবে, না আমার পেটে ব্যথা হচ্ছে তার ওষুধ লাগবে, না আমার হাঁচি হচ্ছে তার জন্য ওষুধ লাগবে। সো অ্যাকর্ডিং টু নিড, যেমন মেডিসিন তিনি দেবেন, ডেফিনেটলি হালকা ফুলকা কিছু হলে উনি দেবেন, আদারওয়াইজ উনি বলবেন ডক্টর দেখিয়ে আসুন, আমি কিছু পারবো না। ঠিক একই রকম ভাবে আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি,
প্রত্যেকটা মানুষের যে ফিনান্সিয়াল গোল, সেই গোল এবং তার রিস্ক অ্যাপেটাইট, এই দুটোর সাথে ম্যাচ করে তার জন্য স্কিম সিলেকশন করা হয়। সে মিস্টার ই মিস্টার বি দুজনে একই অফিসে পাশাপাশি দুটো ডেস্কে একই পোস্টে কাজ করেন, দুজনের মাইনেও এক, দুজনের এজও এক, বাট দ্যাট ডাজ নট মিন মিস্টার এ যে ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করবেন তার প্রয়োজন অনুযায়ী আমরা তাকে সাজেস্ট করেছি, মিস্টার বি এর কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। কখনোই কিন্তু এ বি কে দেখে কপি করে নিল বা বি এ কে দেখে কপি করে নিল, দ্যাট ইজ নট দ্য রাইট সলিউশন। এখানে কিন্তু যে তাদের ইনভেস্টমেন্ট যে গাইড করছেন তার সাথে কথা বলে কিন্তু নেওয়াটা উচিত। কারণ দুজনের ফ্যামিলি ফ্যামিলি স্ট্রাকচার, রিস্ক অ্যাপেটাইট, ঠিক ঠিক দুটো মানুষের সাইকোলজি এক হয় না, তো এগুলোর উপরে ইনভেস্টমেন্ট চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হচ্ছে, ঠিক। আচ্ছা, NAV low means will grow more, এটা কি mean? এটাও আমাকে আমাদের অনেক প্রশ্ন করেন যে নতুন একটা এনএফও আসছে, এটা তো 10 টাকায় পাওয়া যাচ্ছে, তাহলে আমি এই স্কিমটাই নিই, এটা আমার বেশি গ্রো করবে, 10 টাকা দাম খুব তাড়াতাড়ি বাড়বে, আমি বা 200 টাকা দামে কোনো ন্যাবে আমি ইনভেস্টমেন্ট করবো না। প্র্যাকটিক্যালি পুরো ব্যাপারটাই মিথ। আচ্ছা, কেন বলছি? কারণ আমরা যখন ইনভেস্টমেন্ট করি, সে আপনি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন, সেই 1 লাখ টাকা দিয়ে আপনি কি পাচ্ছেন? কিছু ইউনিট পাচ্ছেন। যদি ন্যাব 200 টাকা হয় তাহলে 1 লাখ ডিভাইডেড বাই 200 করে ন্যাব ইউনিট পাবেন, আর যদি 10 টাকা হয় 1 লাখে 10 টাকা দিয়ে ডিভাইড করে আমরা 10,000 ইউনিট পাবো। নাও আমি তো দিয়েছি 1 লাখ টাকা, আমি 1 লাখ টাকার উপরে গ্রোথটা বুঝবো। 1 লাখ টাকা বেড়ে যদি আমার 1,50,000 হয়, মানে 50% গ্রোথ হয়েছে, তাহলে আমার ন্যাব যদি ব্যাক এন্ডে 10 টাকাটা থাকতো সেটা হয়েছে 15 টাকা, আর যদি সেটা 200 টাকা থাকতো সেটা 50% গ্রোথ হয়ে 300 টাকা হয়েছে। তাহলে ন্যাব কত স্কিম সিলেকশনে কিন্তু সেটা আমার ইম্পর্টেন্ট নয়, আর গ্রোথ হলে আমার টোটাল ফান্ডটা গ্রোথ হবে, total amount, রাইট? ঠিক আছে। তো আমাকে এবারে বলুন যে ডাইরেক্ট যে ইকুইটি, সেখানে কেন মানে টাকা পয়সা ইউজ করে বেশিরভাগ মানুষ? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা চারপাশে দেখি যারা একটু মানে কলেজ গ্রাজুয়েশন হয়ে গেছে, তারা একটু চাকরি বাকরিতে জয়েন করেছে, তার পাশে ডেস্কে বসে কেউ শেয়ার ট্রেডিং করছে, দেখে তারও মনে অ্যাট্রাকশন তৈরি হলো এবং সেও নিজে এটা শেয়ার ভীষণ ট্রেডিং একটা অ্যাডিকশনের মতো অ্যাডিকশনের মতন করে। সে বুঝলো কি না বুঝলো, ঝাঁপিয়ে পড়লো কি আমি এক লাফে অনেকটা রোজগার করবো। এসব ব্যাপারে প্লিজ এর ব্যাপারে আমাদের স্টক এক্সচেঞ্জে কিছু রিপোর্ট আছে। প্রথম কথা, সবার আগে আমরা রিটার্ন অ্যাঙ্গেল থেকে দেখি। যদি আপনি রিটার্ন অ্যাঙ্গেল থেকে দেখেন যে এই যে শেয়ার মার্কেটের পারফরম্যান্স জাজ করার জন্য তো আমরা সেন্সেক্স কে ফলো করি, এই সেন্সেক্স এর বেস ইয়ার মানে যে বছর থেকে সেন্সেক্স কাউন্টিংটা শুরু হয়েছে, দ্যাট ইজ 1 এপ্রিল 1979 উইথ এ বেস ফিগার 100 ধরে। সেই সেন্সেক্স আজকের তারিখে মোটামুটি ধরুন ওই 80,000 আশপাশে ঘোরাফেরা করছে। জানি মার্কেট এখন কিছুটা ডাউন আছে, তাও আমি একটা স্ট্যান্ডার্ড ফিগার ধরলাম 80,000। 1979 থেকে শুরু করে আজকের ওই 80,000 ফিগারটা যদি আপনি ক্যালকুলেট করেন যে 100 সেন্সেক্স 80,000 এ পৌঁছেছে বিগত, তাহলে এই বিগত যে এই যে ইকুইটি মার্কেট রিলেটেড আপনি প্রশ্ন করলেন যে লোকজন ছেলেপুলেরা শেয়ার মার্কেটে খুব অ্যাডিক্টেড হয়ে যায়, এই জায়গাটাতে অ্যাডিক্টেড হচ্ছে, তারা শিখতে চাইছে করছে, একটা তো ডিফারেন্ট কাইন্ডের, ওটা কিন্তু অ্যাডিকশন কিন্তু আমরা ওরকম আটকাতে পারি না, বাট এডুকেশন দিয়ে কিছুটা জিনিসটা কিন্তু বোঝানো সম্ভব যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। রিস্ক ফ্যাক্টরটা আমি যেটা বলছি যে মানে যে বুঝে করছে সে ডেফিনেটলি সে অনেকটা সেফ সাইডে থাকছে, যে অন্যের দেখা দেখি করছে সে কিন্তু দুর্দাম লস খায়। এটা আমি দেখেছি, আমার কর্মজীবনেও আমি দেখেছি যারা মানে কম বয়সী ছেলেমেয়েরা আসছে, তাদের নিজেদের মধ্যে একটা খুব হট টপিক, এটা আলোচনার একটা হট টপিক শেয়ার মার্কেট, এবং তুই এটা পেয়েছিস আর পেয়েছিস, আমি বলছি বিফোর আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট, সেটা আপনি একটু সবার আগে যে রিটার্ন থেকে যদি দেখি, দেখবেন আমাদের এই সেন্সেক্স এর কাউন্টিং স্টার্ট হয়েছিল 1 এপ্রিল 1979 থেকে। তো আজকে আমরা দাঁড়িয়েছি 2026,
তাহলে এই লম্বা পিরিয়ডে সেন্সেক্স এর রিটার্ন কিন্তু মেনটেন হয়েছে প্রায় 16%, ইরেসপেক্টিভ অফ মার্কেট আপ ডাউন, লঙ্গার পিরিয়ডে অ্যাভারেজ রিটার্ন। আর এই সুন্দর রিটার্নকে দেখেই লোকজন কিন্তু মেনলি শেয়ার মার্কেটে অ্যাডিক্টেড হয়। তারা ভাবে যে এত রিটার্ন দিচ্ছে তাহলে আমিও পারবো। বাট স্টক এক্সচেঞ্জের ডেটা কিছু ভিন্ন কথা বলে। স্টক এক্সচেঞ্জের ডেটা বলছে যারা এই শেয়ার ট্রেডিং অ্যাক্টিভিটির সাথে যুক্ত, বিশেষ করে ইন্ট্রাডে ট্রেডিং, তাদের মধ্যে 75% লোকজন শুধু লসে করে। আর মার্কেটের আর একটা সেগমেন্ট আছে যেটাকে কল পুট বা ফিউচার এন্ড অপশন সেগমেন্ট বলে। প্রচুর লোকে ওতে অ্যাট্রাক্টেড হয়, অল্প টাকা বেশি কাজ করা যায়, ভাবে খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে। ওই সেগমেন্টের ডেটা বলছে 95% লোক আর লসে থাকে। যদি এই শেয়ার ট্রেডিং অ্যাক্টিভিটির কথা বলি, যে আজকে কিনলাম আমি, সকালে কিনলাম, বিকেলে বেচে দিচ্ছি, বা আজকে কিনলাম কালকে বেচবো, এই জাতীয় যে ট্রেডিং অ্যাক্টিভিটি, কেন লোকে লস খায়? আমরা তো চারিদিকে সবসময় মিস সেলিং এর কথা বলি, বাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে রাইট বাইংটাও ইম্পর্টেন্ট। ওয়াই, কেন মিস হচ্ছে? সে ফর এক্সাম্পল, সে একজন কাপল হয়তো সেদিন হাতিবাগান বা গড়িয়াহাটের হকার্স মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছিল, তাদের 6 বছরের ছেলেটা কোনো একটা জামা কিনতে পারে, কোনো একটা দোকানে একটা জামা দেখে তার ভালো লাগলো, তারা বলে ঠকার ভাইকে, ভাই একটু নামাবে, জামাটা দেখাবে, ঠকার ভাই জামাটাকে নামিয়ে দেবে। সে ফর এক্সাম্পল জামাটার যা কোয়ালিটি, তার দাম হওয়া উচিত হয়তো 400, বাট ওইরকম হকার্স মার্কেটে কিরকম ভাবে প্রাইসিং হয়, হকাররা অনেক বাড়িয়ে বলে, তারা জানে দরাদরি করবে, আমরাও মাইন্ডসেট নিয়ে যাই দরাদরি করে কিনতে হবে। তো ফর এক্সাম্পল জামাটার দাম 400 টাকা হওয়া উচিত, কিন্তু হকার ভাইকে জিজ্ঞেস করে সে শুরু করবে কত থেকে, এটা বললো 1000 টাকা। তারপর চমকে গেল, এই ছোট্ট একটা জামা তার 1000 টাকা দাম, কি বলছে? আমি 800 টাকা বেশি দিতে পারবো। হকার ভাই কি বলছে দিদি ভাই, 800 টাকা আমাকে কেনা পড়েছে, 800 টাকা আমি কি করে দেবো, আমি প্রফিট করবো না? না না, আমি 900 টাকা নিচে দিতে পারবো। 10 মিনিট ধরে টানাটানি চলে, শেষ পর্যন্ত আমরা বলি, না ভাই তোমার জামা তুমি রাখো, আমি অন্য দোকান থেকে বলে যাবো, কি করে আমার বেরিয়ে গেছে। তখন সিনারিও কিরকম চেঞ্জ হয়ে যায়। হকার ভাই বলে, বলতে আসুন আসুন আসুন, রাগ করছে না, আমি দিচ্ছি 800 টাকা নেই। আমার 800 টাকা জামাটা কিনে এনে ভাবি যে আমি 200 টাকা বাঁচালাম, 1000 খেয়েছে। আর প্র্যাকটিক্যালি জামাটার দাম কত বললাম, 400 টাকা হওয়া উচিত। হকার ভাই কি ভাবছে, আজকে আমি 400 টাকার জিনিস 800 টাকা বেচছি, 400 টাকা চুনা লাগা, 600 টাকা তো বেচতে পারতাম, রাইট? তো এই যে আমরা চুনাটা খেয়ে চলে এলাম, তার কারণ কি, কেন? কারণ ওই হকার ভাইয়ের সামনে দাঁড়িয়ে ওই হাজবেন্ড ওয়াইফ জামাটা কাপড়টা ধরে ধরে চেরেমেরো করে দেখছিল। বলুন তো, আমি আপনি তারা কাপড়ের কোয়ালিটি কি বোঝে? আমরা কি টেক্সটাইল ইঞ্জিনিয়ার যে কাপড়ের কোয়ালিটি বুঝবো? সম্ভব না। জামাটার দাম যে 400 টাকা হওয়া উচিত, যদি আমরা সেটাকে এমআরপি ডিফাইন করি, ওতে জামায় কোথাও লেখা থাকে না। হকার ভাইরা কিরকম ভাবে লেখে, একটা সাদা কাগজ পরে লাগিয়ে দিয়ে স্টেপলার করে দিয়ে লাল কালিতে লিখে দিল দাম 1000 টাকা করে এমআরপি, ওটার বেসিসে আমরা লোড। ঠিক একই রকম ভাবে আমরা শেয়ার মার্কেটে যখন কোনো শেয়ার কিনছি না, ইচ এন্ড এভরি স্টকের বা কোম্পানি শেয়ার প্রাইসের একটা এমআরপি আছে, যেটাকে আমরা টেকনিক্যালি ইন্ট্রিনসিক ভ্যালু অফ দ্য স্টক বলি। মানে ওই কোম্পানির একটা শেয়ারের ন্যায্য দাম কত হওয়া উচিত, দ্যাট ক্যান বি ক্যালকুলেটেড ম্যাথমেটিক্যালি। কোম্পানি ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস, এবং তার সাথে কোম্পানি ফিউচার প্রজেক্টস, গ্রোথ, এগুলোকে দেখলে আমরা ওটা ক্যালকুলেট করতে পারি। নাও এই ক্যালকুলেশনটা টেকনিক্যাল কাজ, এটাকে আম জনতার পক্ষে করা সম্ভব? তার জন্য তো বিস্তর স্টাডি করতে হবে, যে স্টাডি তারা করে না। অন দি আদার হ্যান্ড আমি বলবো, এই যে শেয়ার মার্কেট একটা বিশাল সমুদ্র, সেই বিশাল সমুদ্রের ডেপথ না জেনে যদি কেউ ঝাঁপিয়ে পড়ে, তাহলে সেটা ডুবে যাবে। সে যতই সে ভাবে সাঁতার কাটতে জানবে, কারণ মাঝ সমুদ্রে যদি সে ডেপথ ঝাঁপ পারে তো ডুববে। এই অ্যাসেসমেন্টটা কেউ করে, এবং এই কারণে লোকজন শেয়ার মার্কেটে মেনলি লস খায়। তাকে বুঝতে হবে মার্কেটের ডেপথ কতখানি, তার জন্য আমাকে কোন লেভেলে স্টাডি করা দরকার। হ্যাঁ, যে মানুষটার পক্ষে তার টোটাল প্রফেশন এনগেজমেন্ট মেনটেন করার পরেও তার এনাফ ফান্ড, এনাফ রিসার্চ করার ক্যাপাসিটি সবকিছু আছে, তারপরে তিনি ওটা করতে চাইছেন, ইয়েস,
he or she can do. বাট যিনি এই ব্যাপারগুলো জানেন না, বোঝেন না, শুধু বেশি লোভ হবে এই ভেবে ঝাঁপাচ্ছেন, ডেফিনেটলি তাদের আমরা বলবো ডোন্ট ডু শেয়ার মার্কেটে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আপনার জন্য মিউচুয়াল ফান্ড আছে, পিএমএস আছে, এআই বা জনটিজ আছে, তার দ্যাট উইল বি বেনিফিশিয়াল ফর দ্যাট। আচ্ছা, আমাকে এবারে বলুন যে এমআইএস ভার্সেস এসডব্লিউপি এই ব্যাপারে আপনি যদি একটু বলেন। খুব ভালো টপিক, এটা মেইনলি রিটায়ার্ড পার্সেন্টের জন্য খুব এটা কাজের দিক। তো কথা হচ্ছে আজকের তারিখে এমআইএস তো আমরা সবাই জানি যে রিটায়ারমেন্টের পরে টাকাটা আমরা পোস্ট অফিসে রেখে দিলাম, সেখান থেকে মাসে মাসে আমাদের পেনশন আসবে বা আমাদের ইন্টারেস্ট আসবে, সেটি বছর চলবে। অন দি আদার হ্যান্ড এসডব্লিউপি ব্যাপারটা হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ডের একটা মানে কনসেপ্ট, যে যার মাধ্যমে আমরা অ্যানুইটি প্ল্যানিং করে থাকি। হাউ ইট ইজ ডিফারেন্ট। ফর এক্সাম্পল, আজকের তারিখে কোনো একজন মানুষ রিটায়ার করেছেন করে 1 কোটি টাকা পেয়েছেন, তিনি বলেন আমি কোন রকম ওই এসডব্লিউপি কনসেপ্টের মধ্যে যাবো না, আমি পোস্ট অফিসে কথা বলতে থাকি মাইনাসে লাভ, রাইট? তিনি 1 কোটি টাকা এমআইএস করলেন। নাও আমি বললাম ওই 1 কোটি টাকার উপরে আগামী 10 বছরের অ্যাভারেজ রেট অফ ইন্টারেস্ট 6% মেনটেন হচ্ছে। নোটিস আজকের তারিখে এসডব্লিউপি এই এমআইএস এর রেট কিন্তু একটু হায়ার আছে, কিন্তু আমি তো আজকের জন্য না, আমাকে আগামী 10 বছরের একটা প্ল্যানিং করে চলতে হবে। ডেফিনেটলি আমরা কেউই এরকম আজকের তারিখে ভাবার জায়গা নেই যে 10 বছর বাদে রেট অফ ইন্টারেস্ট বেড়ে যাবে, দ্যাটস এ ডিক্রিজিং ট্রেন্ড। তাই আগামী 10 বছরের জন্য আমি 6% অ্যাভারেজ রেট ধরে নিলাম। তাহলে 6% যদি হয়, তাহলে 1 কোটি টাকা রেখে 6% মানে বছরে আমার 6 লক্ষ টাকা আসছে, মাস গেলে 50,000 টাকা আমার ঘর সংসার চলে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে। না, এইভাবে একটা 10 বছরের সাইকেল অতিক্রান্ত হয়ে গেল। 10 বছর বাদে পোস্ট অফিস থেকে সেই মানুষটার কাছে ফোন এলো যে মাসে একবার আসবেন, আপনার ওই এমআইএসটা চলছিল, ওটা ম্যাচুরিটি হয়ে গেছে, টাকাটা আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে একটা সই লাগবে। দেখা করলেন, গিয়ে দেখলেন তখন যিনি পোস্টমাস্টার হিসেবে বসে আছেন তারই ছেলে বয়সী কেউ বসে আছে। তিনি তাকে হালকা ভয়েসে বললেন, বাবা বেঁচে আছি তো, টাকাটা তুলে নিলে চলবে কি করে? তুমি এক কাজ করো ভাই, এটাকে পরবর্তী 10 বছরের জন্য আবার এক্সটেন্ড করে দাও, রিনিউ করে দাও। পোস্টমাস্টার তো রিনিউ করে দেবে, কোনো অসুবিধা নেই। আর বলুন তো, 10 বছর বাদেও কি আমি আগের মতন 6% রেট অফ ইন্টারেস্ট আশা করবো, না তার বেশি না তার কম? কম, যেহেতু এটা ডিক্রিজিং ফ্যাক্টর হয়ে গেছে, আরো কমে যাবে। তাহলে এতগুলো বছর আমি 10 বছর পেয়ে এলাম 6%, মানে মাস গেলে 50, এবার হয়তো মাস গেলে আমার 40,000 টাকা আসবে ফর এক্সাম্পল। তখন দিয়ে আগে 10 বছর বাদে সেই মানুষটার ঘর সংসারে খরচা বেড়েছে না কমেছে? অবভিয়াসলি বেড়েছে। তার ঘর সংসারে খরচা হয়তো তখন 50 থেকে বেড়ে 80-তে পৌঁছে গেছে। যেহেতু দেখুন ইনফ্লেশনটা তো মানে মোটামুটি একটা রেট অফ ইনক্রিজ, যতই কস্ট কন্ট্রোল করে না কেন, এই লাইফস্টাইলকে তো আমাকে নিয়ে চলতে হবে, এগুলো তো সবকিছু আমার হাতে নয়। আর বাজার তো নিম্নমুখী হয় না, ঊর্ধ্বমুখী হয়। ইন্ডিয়ার যে ইকোনমিক যে স্ট্রাকচার, তাতে ইনফ্লেশন 0 হয়ে যাবে এমন জায়গা নেই। ও মোটামুটি 3-4-5% থাকবেই লঙ্গার টাইম ধরে। টালমাটাল ওরকমই থাকে, মানে আমরা বিগত বেশ কিছু বছরে দেখেছি। এটাই মোটামুটি আজকের তারিখের ভারতীয় অর্থনীতির যে অবস্থা, তার হিসাবে একটা ট্রেন্ড আমরা আশা করতে পারি যে এরকম হতে পারে। এর থেকে খুব কম হয়ে যাওয়ার জায়গা নেই, বা খুব বেড়ে যাওয়ারও আমরা দেখছি না, সেখানে কোনো ডিজাস্টার কিছু হয়ে গেছে, রাইট? তো সেই জায়গায় যদি ওই ইনফ্লেশনটা থাকে এবং আমাদের লাইফস্টাইল, আমরা জানি যে আমাদের টোটাল মিনিমাম এক্সপেন্ডিচার প্রায় 10% রেটে পারে না বেড়ে যায়, তাহলে মোটামুটি 7 বছরে আমার খরচা ডবল হয়ে যায়। যে 10 বছর বাদে ওই ভদ্রলোক দেখলেন তার সংসারে খরচা বেড়ে হয়ে গেছে 80, আর পোস্ট মাস্টার তাকে অফার করছে মাস গেলে 40। তাহলে এই যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু পূরণ হবে। তখনই কিন্তু ওই বৃদ্ধ বয়সে 70 বয়সে মানুষগুলো সমস্যাটা নতুন করে ফেস করতে শুরু করে। আর ঠিক এখানেই টেকনিক্যালি সাপোর্ট দেয় মিউচুয়াল ফান্ডের এসডব্লিউপি কনসেপ্ট। তো হাউ ইটস ডিফারেন্ট, রাইট? তো এসডব্লিউপি কনসেপ্টে আমরা কি করি, ওই রিটায়ারমেন্ট পারপাসটাকে এমন একটা ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডে ডিপোজিট করি বা পার্কিং করি যার রিটার্ন জেনারেট করার ক্যাপাসিটি 10%। 10% রিটার্ন জেনারেট করার ক্যাপাসিটি, বাট
আমরা আমাদের উইথড্রলটা ওই পোস্ট অফিসের মতনই 6% রেস্ট্রিক্ট করে রাখবো। ওকে। তাহলে 6% রেস্ট্রিক্ট করলাম, মানে মাস গেলে ওই 50,000 তুলছি, কিন্তু ফান্ডটা গ্রো হচ্ছে কত, 4% ছেড়ে রাখলাম। এই 4% ছেড়ে রাখাটাই কিন্তু 10 বছর বাদে একটা ম্যাজিক ক্রিয়েট করে। 10 বছর বাদে তিনি যখন এটাকে পরবর্তী 10 বছরের জন্য এক্সটেন্ড করতে যাবেন, তিনি দেখবেন তার ওই 1 কোটি জমানো টাকা হয়তো বেড়ে এখন 1.6 crore হয়ে গেছে। ফলে তার উপরে 6% তিনি যখন ক্যালকুলেট করবেন, দেখবেন তার মাস গেলে ওই 75-80 ঘন্টা কিন্তু হয়ে গেছে। সো দিস ইজ এ টেকনিক্যাল থিং। এগুলো সম্বন্ধে আমজনতার অ্যাওয়ারনেস খুব কম। লোকে অনেকে আগেই মিউচুয়াল ফান্ডকে ভয় পেয়ে বসে থাকে, ভালো করে সাবজেক্টটাকে না বুঝে, তো সেখানে সমস্যা। বাট যারা আমাদের কাছে আসেন তাদের আমরা ক্লারিটি দেওয়ার চেষ্টা করি, তখন তারা অনেকে সেইভাবে তাদের মতন ডিসিশন নেয়। এসআইপি ভার্সেস লাম্প সাম মিউচুয়াল ফান্ড রিস্ক, এইটা নিয়ে যদি একটু বলেন, এটাই আমার লাস্ট প্রশ্ন থাকবে আজকে। অনেকে আমাদের একটা প্রশ্ন করেন একই রকম ভাবে যে এসআইপি করা হবে না, লাভ সাম দেওয়া হবে। তো দেখুন, টেকনিক্যালি আমি বলবো বা বলতে গেলে যে যার লামসাম টাকা আছে, সে লামসাম টাকাটা কোথায় রাখছে? সে তো রেখেছে ব্যাংকে 6% বা 7% এরকম লোক পাবে। অন দি আদার হ্যান্ড, যদি আমার ইমিডিয়েট কোনো রিকোয়ারমেন্ট না থাকে, আমার লং টার্ম থাকে মার্কেটে, তো ইন্ডিয়ান ইকুইটি এখন এরকম স্ট্রাকচার আছে যেটাকে আমরা নোশনাল রিটার্ন, নমিনাল জিডিপি যেটাকে বলি, যেটা পাওয়া উচিত, মোটামুটি 12% পাওয়ার জায়গাটা আছে। তাই পাবে কি পাবে না সেটা ভবিষ্যৎ বলবে, আমরা কখনোই কোনো রিটার্ন পার্সেন্টেজ নিয়ে গ্যারান্টি দিতে পারি না, বাট কি হতে পারে তার তো একটা ম্যাথামেটিক্স আছে, সায়েন্স আছে। তো সেই জায়গা থেকে এই জায়গাটা আসার জায়গা আছে। তো সেই টাকাটাকে যদি লং টাইমে তারা এইভাবে রাখতে পারে তার রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী, তাহলে ডেফিনেটলি তার সেই টাকাটা ওভার দ্য পিরিয়ড হয়ে যাওয়ার ক্যাপাসিটি আছে। অনেকে মনে করে মার্কেট পড়লে আমি কিনবো আর উপরে গেলে বেচে দেবো। প্র্যাকটিক্যালি এই লোতে কিনবো আর উপরে বেচবো, এটা কিন্তু রিজিম মেনটেন করে চলা কোনোদিনই সম্ভব না, কারণ আমরা নিজেদের কেউই জানি না কবে লোয়ার কবে হাই, কোনটা হাই কোনটা আছে, তাই তো প্রতি মুহূর্তে মার্কেট আমাদের কাজ দিয়ে, ফলে আলটিমেটলি ওই জায়গাটা ধরতে পারবো। ফলে এর থেকে বেটার ভাই, আমার টাকা আছে, আমি লামসাম মার্কেটে ইনভেস্টমেন্ট করব, আমার যিনি গাইড আছেন তিনি ডিসাইড করবেন তাদের সিচুয়েশনে আমার টাকাটাকে একবারে মার্কেটে কাটানো উচিত না ওই এসআইপি মতন করে মার্কেটে অ্যাবজর্ব করানো উচিত, তিনি গাইড করবেন। এবার এসআইপি ব্যাপারটা আমার ব্যাংক থেকে এসআইপি হতে পারে, অথবা আমি কোন লিকুইড ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডে টাকাটাকে পার করলাম, হুইচ ইজ ভেরি ক্লোজ টু আওয়ার সেভিংস অ্যাকাউন্ট, সেখান থেকে আমার কোনো ইকুইটি ফান্ডে এসআইপি হয়ে গেল, যেটাকে আমরা এসটিপি বলি। তো এটা হতে পারে। আর যদি মনে হয় আমার টাকা লং টার্মে রিকোয়ারমেন্ট, আমার এখনই আর কিছু ভাবার দরকার নেই, মার্কেট আর নর্মাল কোনো ডাউন বা বিশাল হয় না, তো ওটা লং টার্ম মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারবে। হ্যাঁ, আর এসআইপি কে করবেন? অবশ্যই কাকে করতে হবে। আমি জানি আমাকে ওই ফিনান্সিয়াল গোলটা অ্যাচিভ করতে হবে, বাট আমার লাভ সাম দেওয়ার ক্যাপাসিটি নেই, বাট এভরি মান্থ আই এম আর্নিং সামথিং, আমি তার থেকে কিছুটা কন্ট্রিবিউট করতে পারি। সো সেই মানুষগুলোর জন্য এসআইপি অবশ্যই। এবার লাভ সাম করি বা না করি, এসআইপি ইজ এ গুড হ্যাবিট, এটা কিন্তু অবশ্যই মেনটেন করা উচিত সবার জন্য। আচ্ছা, আমি যদি ওটা বলেছিলাম লাস্ট কোয়েশ্চেন, কিন্তু আরেকটা ছোট্ট কথা আমার মাথায় এলো, সেটা হচ্ছে রিসেন্টলি আমরা দেখছি গোল্ডের যেরকম রেটে গোল্ডের দাম বাড়ছে, গোল্ডে ইনভেস্ট করা কতটা আপনি কিভাবে সাজেস্ট করবেন গোল্ডে ইনভেস্ট করা? সবার আগে গোল্ডের রিটার্নটাকে অ্যানালাইসিস করুন। যদি আপনি দেখেন আজকে যে গোল্ডের দাম 1,50,000 মতন চলছে, 1981 এ গোল্ডের দাম কত ছিল? 1981 এ গোল্ডের দাম ছিল 1,500 টাকা মতো, সেই 1,500 টাকা আজকে 1.5 লাখ হয়েছে। আবার 1947 এ গোল্ডের দাম কত ছিল? 87.50 মতো অ্যাপ্রক্স। তাহলে কোথায় 87.50, কোথায় 1.5 লাখ, বিশাল বেড়েছে। বাট এই ওভার দ্য পিরিয়ড যদি আপনি গোল্ডের রিটার্ন ক্যালকুলেট করেন, ইভেন যদি আপনি বিগত 50 বছরেরও গোল্ডের রিটার্ন ক্যালকুলেট করেন, কনসিডারিং আজকের 1,50,000, এই রিটার্নটা কিন্তু 10% এর উপরে নয়। অন দি আদার হ্যান্ড, আজকের তারিখে যখনই আমরা গোল্ডে ইনভেস্টমেন্ট করবো মনে করি, আমরা মোস্টলি ফিজিক্যাল গোল্ড অর্নামেন্টসেরই কথা বলি। মাথায় কি চলে, যতদিন আমি আছি আমি করবো, এরপর আমার ছেলে মেয়ে বিয়ে শাদী দেখা তাকে দিয়ে যাবো। তবে এই কথা মনে করে কোন একটা ফ্যামিলি হয়তো বিগত
15-20 বছর ধরে ফিজিক্যাল গোল্ড অর্নামেন্ট পারচেস করেছে। আজকের তারিখে তার ওই মেয়ের বিয়ের সময় এসেছে, তার মেয়ের বিয়েতে এটা ওনারা গিফট করতে চলেছে। বলুন তো, ওই 10-15 বছরের পুরনো ডিজাইনটা চলে না, নতুন করে করতে হয়। নতুন করে করতে গেলে দোকানদার মেকিং চার্জেস দিচ্ছে। সব সোনা ওই পাকা সোনা হয় না, ফলে দোকানদার খাদ বাদ দেবে। আপনি ওই অর্নামেন্টটা হয়তো বেশ কত বছর ব্যবহার করেছেন, ব্যবহার করতে করতে দেখেছেন আপনার সোনার বালাটা কেমন যেন পাতলা হয়ে যায়, ক্ষয় আছে। আর ব্যবহার না করলে লকারে রেখেছেন, লকার ড্রেন খেয়েছে। তাহলে 4টে কম্পোনেন্টকে যদি আমরা কনসিডার করি, তাহলে কিন্তু গোল্ডের রিটার্নটা আর ওই 10%-এ দাঁড়িয়ে থাকে না, তার থেকে বেশ খানিকটা পুল ডাউন হয়ে যায়। আবার আরো একটা টেকনিক্যাল ম্যাটার আছে, এটা সবাই হয়তো বুঝবেন না, কিন্তু বেশ কিছু মানুষ বুঝবেন। এই যে গোল্ড, এটা কিন্তু ইন্ডিয়াতে মাইনিং হয় না, ইম্পোর্ট করি আমরা ইউএসডি তে, ডলারে। আজকের তারিখে গোল্ডের যা রিটার্নই আমরা দেখি না কেন, মনে রাখতে হবে তার মধ্যে 3% রুপি ডিপ্রিসিয়েশন ঢুকে আছে, রাইট? তাহলে এই প্রত্যেক কটা ম্যাটারকে কনসিডার করলে দেখা যায় গোল্ডের যে রিটার্নটা আমরা চোখের সামনে দেখতে, এটা কিন্তু অনেকটা ইলিউশন, লঙ্গার পিরিয়ডেও ইলিউশন। 10% রিটার্ন কিন্তু আদতে নয়। হ্যাঁ, আমি যদি ডিজিটাল গোল্ডে ইনভেস্টমেন্ট করতাম কিছুটা হয়তো বাঁচাতে পারতাম, বাট ওই 3% রুপি ডিপ্রিসিয়েশন কিন্তু বাঁচাতে পারতাম। তো ইন দিস রিগার্ড গোল্ড, হ্যাঁ অবশ্যই আমরা করতে পারি, বাট আমাদের টোটাল যে সম্পত্তি তার 10-15% গোল্ড ইজ ওকে। বাট তার বেশি যদি আমরা গোল্ডে ইনভেস্টমেন্ট করি, তাহলে আমরা মেইন যে ইনভেস্টমেন্টের যে জায়গা সেটাকে মিস করি, ফ্রিজ হয়ে থাকে, ওটা তো একদম ফ্রিজ হয়ে থাকে। তার কোনো হ্যাঁ, অনেক সময় দেখা যায় মানে জেনারেশন আফটার জেনারেশন হয়তো সেটা রোল হয়ে যাচ্ছে, এক মানে অ্যানসেস্ট্রাল প্রপার্টি হিসেবে হয়তো সেটা পাচ্ছে, কিন্তু তার তো কোনো ইউজ নেই। না সেটা করা যায় আজকের দিনে, উল্টে লকার ভাড়া দিতে হয়। আমাদের একটা ভীষণ মানে ভ্রান্ত ধ্যান ধারণা আছে না, সেই কারণে আমি একটা এটা আমজনতার প্রশ্ন অনেকে। অনেক ধন্যবাদ আপনাকে, প্রচুর 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 প্রশ্নের এবং ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিলেন। আর আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান, তাহলে কিভাবে যোগাযোগ করবেন একটু যদি বলেন। আমার ওয়েবসাইটে surajitpramanic.com, surajitpramanick.com, এখানে গিয়ে দেখবেন ওয়ান পার্সোনাল ফিনান্স ট্রেনিং এর একটা ব্যবস্থা করা আছে, সেখানে নক করে আমাকে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমার ওয়েবসাইটে আমার ইমেল আইডি, মোবাইল নাম্বার এগুলো দেওয়া আছে। অনেক ধন্যবাদ, আবার পরে দেখা হবে।